বিয়ের 10 বছর পরে আমার স্বামীর মনে হলো তার দ্বিতীয় বিয়ে করা উচিত। আরো বেশি অবাক হলাম এটা জেনে যে এতে আমার শাশুড়ির পূর্ণ মতামত আছে। ভাবছেন হয়তো আমাদের সংসারে কোনো সন্তানাদি হয়নি, তাই হয়তো আমার স্বামী দ্বিতীয় বিয়ের কথা ভাবছে। না না, এমনটা কিছুই না। আমাদের 7 বছর বয়সী 2টা যমজ ছেলে সন্তান আছে আর 5 বছর বয়সী একটা মেয়ে সন্তান আছে। যখন আমি দ্বিতীয় বিয়ের কথা জিজ্ঞেস করলাম তখন আমার স্বামী আমাকে উত্তর দিল, আমি বেশি টাকা ইনকাম করি, আমার 2টো বউ পালার মুরদ আছে। 2টো বিয়ে করলে সমস্যা কি? ছেলেরা তো 4টা বিয়ে করতেই পারে। আল্লাহ তো 4টা বিয়ে করার বিধান দিয়েই দিয়েছে। আমি বললাম, বাহ, ভালোই তো ইসলাম মানো। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো তো? তখন আমার স্বামী রাগ দেখিয়ে বলল, তুমি একটু বেশি কথা বলো। আমার অফিসের একটা মেয়েকে আমার খুব মনে ধরেছে, আমি তাকেই বিয়ে করব। এই কথা বলে সে ঘর থেকে বের হয়ে গেল আর আমি রোবটের মতো অনুভূতিহীন মানুষ হয়ে দাঁড়িয়ে রইলাম। এখন আমার কি করা উচিত আমি কিছুই বুঝতে পারছি না। যখন আমাদের বিয়ে হয়েছিল তখন আমার হাজবেন্ডের বেতন ছিল মাত্র 15,000 টাকা আর এখন তার পদোন্নতি হতে হতে 2 লাখ ছাড়িয়ে গেছে। আমার এখনো মনে পড়ে সেই দিনগুলোর কথা, যেই দিনগুলোতে তার উন্নতির জন্য আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া চাইতাম। যেই সংসারের জন্য আমার দুধে হালতা গায়ের রংটাকে তামাটে করলাম, এতদিন যেই শাশুড়িকে আমি সেবা যত্ন করলাম, আজ সেই শাশুড়ি আমাকে বলে, আমার ছেলে যদি 2টা বউ পালতে পারে তাহলে তুমি এত কথা বলো কেন? আমি আমার শাশুড়িকে বললাম, মেনে নেওয়া কি এতই সহজ মা? আমার শ্বশুর যদি 2টা বিয়ে করতো তাহলে আপনি কি মেনে নিতে পারতেন? শাশুড়ি আমাকে বেয়াদব বললেন, আসলে উচিত কথা কারোরই ভালো লাগে না। যেখানে 10 বছরের সংসার করা স্বামী আমাকে মূল্য দেয়নি, সেখানে তো সে পরের মা। কেন জানি আজ আমার কান্না আসছে না, ভাগ্যের উপরে খুব হাসি পাচ্ছে। এতদিন আমার এই স্বামীর জন্য এত কিছু করেছি ভেবে আমার খুব হাসি পাচ্ছে। আমার স্বামী আসিফ ঘরে আসার অপেক্ষায় রইলাম। আজ বাড়িতে ফিরলে সব বোঝাপড়ার চুক্তি করে নিতে হবে। অন্য মেয়েদের মতো কেঁদে কেটে বালিশ ভেজালে হবে না। যে মানুষটা 10 বছর সংসার করার পরেও অন্য একটা মেয়েকে ভালোবাসতে পারে, অন্য একটা মেয়ের সাথে সংসার বাঁধার স্বপ্ন দেখতে পারে, তার জন্য আমি কেন কাঁদবো? অনেক বুঝিয়ে নিজের মনটাকে শান্ত করলাম। রাত প্রায় 11টার দিকে আসিফ বাসায় আসলো। অন্যদিন আমি খাবার টেবিলে আসিফের জন্য খাবার নিয়ে অপেক্ষা করতাম, কিন্তু আজ আর সেটা করলাম না। নিজে খেয়ে বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নিজে নামাজের বসে নফল ইবাদতে ব্যস্ত ছিলাম। এই মুহূর্তে আল্লাহ ছাড়া আমার কেউ আপন না, তাই আল্লাহকে মনের সব কথা খুলে বললাম। আসিফ দেখলাম আসতে আসতেই কার সাথে যেন ফোনে কথা বলছে। বাড়ির ভিতর ঢুকেই ব্যাগটা চেলে খাটের উপর রেখে সোফার পরে বসে হেসে হেসে কথা বলছে। মাঝে মাঝে একটু করে গান গাইছে, হাসছে আর কথা বলছে। বুঝলাম যাকে সে পছন্দ করে তার সাথেই কথা বলছে। কিছুক্ষণের মধ্যে আমার শাশুড়ি এসে দেখলাম বলছে, কিরে বাবা, অফিসের কাপড় চোপড় না ছেড়ে কার সাথে কথা বলছিস? উত্তর দিল, তোমার নতুন বউ। কথাটা শুনে আমার কলিজাটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ততক্ষণে আমি নামাজ শেষ করে ডাইনিং রুমে আসলাম। আমার শাশুড়ি দেখলাম বলছে, দে দে আমার কাছে একটু দে, আমি একটু কথা বলি। আসিফ ফোনটা তার মার হাতে দিল। তার মা কথা বলতে শুরু করলো। কি যে আদরের ডাক! এই ডাক শুনে আমি তো হতভাগ। এই 10 বছরে আমি তো এমন ডাক কখনো শুনিনি। আসিফ আমাকে দেখে বলতেছে, অনু আমাকে ভাত দাও। আসিফকে দেখেই আমি ভাবতেছি, হায় রে পুরুষ মানুষ, 2 টাকা বেশি কামাই করলে স্ত্রীকে আর মানুষ বলে মনে হয় না। এমন একটা ভাব ধরে বসে আছে, মনে হচ্ছে দ্বিতীয় বিয়ে কোনো ব্যাপারই না। বেঈমান। ওই যে কথাই বলে না, কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে যেমনটা হয়। আসিফ আবার বলল, অনু ভাত দাও। আমি ওর দিকে তাকিয়ে বললাম, আমি তোমার চাকর না, ভাত খেতে মন চাইলে মাকে বলো, মা ভাত দিবে। আর তাড়াতাড়ি খেয়ে ঘরে আসো, কথা আছে। এই কথা বলে আমি ঘরে চলে এলাম। আমার এমন কথা শুনে সে আমার দিকে তাকিয়ে আছে, কারণ এই 10 বছরে এই প্রথম তার সাথে আমি এমন ভাবে কথা বললাম। এতদিন তো নরম ছিলাম, এখন একটু গরম হয়ে দেখি। খাওয়া শেষ করে আসিফ রুমে আসলো। আসিফকে দেখে আমি বললাম, শোনো, ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি তোমাকে তালাক দিতে পারছি না, আবার তোমার সাথে আমি থাকতেও পারছি না। তোমার সাথে থাকার ইচ্ছা আমার মরে গেছে। তুমি একটা বিয়ে করো কিংবা 10টা, তাতে আমার কোনো কিছুই যায় আসে না। প্রতি মাসে আমার সন্তানের খরচ বাবদ আমাকে 50,000 টাকা দিবে। আর কালকে তুমি আর তোমার মা এই বাড়ি থেকে চলে যাবে, কারণ কাল থেকে এই বাড়িতে আমি আর আমার সন্তানরাই থাকবো। আর যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার নামে আর তোমার মার নামে পুলিশের কাছে মামলা দেব। আর তোমার এখানে নিয়মিত আসার কোনো দরকার নেই। আর ছেলে মেয়েদের যদি খুবই দেখতে মন চায় তাহলে এসো, এখন যাও অন্য রুমে গিয়ে শো। আসিফের মুখে যেন কোনো কথাই ছিল না। আসিফ হয়তো মনে মনে ভাবছে তখন, এমন সহজ সরল মেয়েটা কবে এত চালাক আর কঠোর হয়ে গেল। তখন আমার স্বামী বলে উঠল, অন্য মেয়েদের স্বামীরা যদি অন্য একটু মেয়ের দিকে তাকায়, তবুও তার স্ত্রীরা কাঁদতে কাঁদতে সমুদ্র বানায় ফেলে। আর তোমার স্বামী বিয়ে করতেছে জেনেও তোমার চোখে এক ফোঁটা পানি দেখলাম না। তখন আমি হাসতে হাসতে উত্তর দিলাম, তুমি কি পাগল হয়ে গেছো? একটা বেইমানের জন্য আমি কাঁদবো? তুমি যদি এতগুলো বছর সংসার করেও নাচতে নাচতে গিয়ে বিয়ে করতে পারো, তাহলে আমি কেন কাঁদবো? এইসব কুলাঙ্গারদের জন্য আমার কান্না আসে না, শুধু করুণা আসে। আসিফ আর কিছু না বলে রুম থেকে চলে গেল। আজ বহুদিন পর আয়নার সামনে নিজেকে দেখলাম। চোখের নিচে কালো করে গাঢ় দাগ পড়ে গেছে।
তলপেটটা থলথল করছে, চোখের চারিপাশে কেমন যেন দাগ, মোটা হয়ে শরীরটা বালিশের মতন এবড়ো থেবড়ো হয়ে গেছে। কি একটা বিশ্রী অবস্থা। সংসারের দিকে তাকাতে তাকাতে নিজের দিকে তাকানোর সময়ই পাইনি। দুধে আলতা গায়ের রং এখন আমার কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। যেই রূপে পাগল হয়ে আসিফ আমাকে ভালোবেসে বিয়ে করেছিল সেই রূপ এখন আর আমার নেই। বিয়ের পর ভালো একটা ক্রিম কিনতেও কিপটেমি করতাম। ধুর, এত অপচয় করে কি লাভ, এই টাকাটা জমা করলে ভবিষ্যতে কাজে দিবে, এই বলে ক্রিমের টাকাটাও জমা করতাম। নিজে ইচ্ছা করে কখনো দামি দামি 3 পিস পরতাম না। বাড়ির সবাই দামি দামি জামা কাপড় পরলেও আমি মাত্র 60-70 টাকায় গস কাপড় কিনে জামা পরতাম। ভাবতাম সারাদিন তো আমি বাসায় থাকি, এত দামি দামি কাপড় পরে হবেটা কি। কাজের বুয়া রাখার সামর্থ্য থাকলেও একা হাতে সংসারের সমস্ত কাজ করতাম। ভাবতাম যে টাকা বুয়াকে দেব সেই টাকা নিজের সংসারের একটা কাজে লাগাবো। আজ ভাবছি যেই স্বামীকে এত সুন্দর করে ভবিষ্যৎ বানিয়ে দিলাম আর আজ সেই স্বামী অন্য কাউকে চাই। আজ থেকে আমি শুধু নিজের কথাই ভাববো। আমার বিয়ের সময় বয়স ছিল 18 আর এখন আমার বয়স 28। আমার বয়সে অনেক বান্ধবীরা এখনো বিয়েই করেনি, আর এখন আমি 3 বাচ্চার মা। যাই হোক, এখন থেকে আমি আমার নিজের আর আমার সন্তানের কথা ভাববো, আর কোনো বেইমানের জন্য না। তাই ভাবলাম আজকে একটা ভালো ডায়েটিশিয়ানের কাছে যাব, শরীরের বাড়তি মেদটা ঝরাতে হবে। আজ নিজের জন্য একটু কেনাকাটা করব। আমার বয়সের তুলনায় একটু আমাকে বেশি বয়স্ক দেখাচ্ছে। ওদিকে আসিফকে দেখলে মনে হয় এখনো সেই 26 বছরের তাগড়া যুবক, অথচ বর্তমান তার বয়স কিন্তু 38। তিনি নামি দামি পোশাক আর ব্র্যান্ডের জুতা ছাড়া কিন্তু পড়ে না। সপ্তাহে 6 দিন সে জিমে যায় আর একদিন পার্লারে যায়। আমি কখনো ওকে কোনো কাজেই বাধা দেই, বরং আমি আরো বলতাম মাশাআল্লাহ, আমার স্বামী যদি সুন্দর আর ফিট থাকে তাহলে আমাকেও তো ভালো লাগবে দেখতে। এখন দেখছি তার রূপটাই কাল হয়ে দাঁড়িয়েছে। তার এই রূপের পেছনে শত শত মেয়ে ঘুরছে। যাই হোক, আজ সকালে আসিফ আর ওর মা বাড়ি থেকে চলে গেছে। ভাগ্যক্রমে এই একতলা বাড়িটা আসিফ আমাকে আমার নামে করে দিয়েছিল আর 2টা ফ্ল্যাট ভাড়া দেওয়া। ও বাড়ি থেকে চলে যাওয়ার আগে আমাকে 50,000 টাকা দিয়ে গিয়েছে আর বলে গিয়েছে মাসে একবার এসে বাচ্চাদের দেখে যাবে আর টাকা দিয়ে যাবে। ও বাড়ি থেকে যাবার সময় আমি কিছুই বলিনি, শুধু একটা মুচকি হাসি দিয়ে ওকে বললাম আমি তোমাদের জন্য দোয়া করি, তোমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। আসিফ যেন আমার ব্যবহার দেখে বেশ মেনে নিতে পারছিল না। আমাকে ভাঙতে না পেরে আসিফ যেন অবাক হয়ে গেল। আসিফ চাচ্ছিল আমি ওর পা ধরে মাপ চাই আর কান্নাকাটি করি, এটা করলেই ও সুখ পেত। আসিফ শুধু আমাকে একটা কথাই বলেছিল, অনু আজ আমার শুধু মনে হচ্ছে তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। আমি তখন শুধু হেসে উত্তর দিয়েছিলাম আচ্ছা তুমি যা মনে করো। অনেকেই হয়তো ভাবতে পারে আমি কেন তালাক দিচ্ছি না। 10 বছরের সংসার, 3টা বাচ্চা, তিল তিল করে গড়ে তোলা এই সংসার ছেড়ে আমি চলে যাব? আমার ছেলে মেয়েরা কেন এতিমের মতো বড় হবে? এই সংসারটা আমার। আমি চাই না যে আসিফের সাথে থাকতে। আমি চলে গেলে ও দিব্যে আর একটা মেয়েকে এই ঘরে এনে সুখে শান্তিতে সংসার করবে। আমি সেটা চাই না। আর ওই মেয়ে পেয়ে যাবে রেডিমেড সাজানো গোছানো সংসার। সকালে একটা ডায়েটিশিয়ানের কাছে যাব, একটা কাজের লোক রেখেছি। দেশ থেকে আমার খালাতো বোনকে এনেছি আমার ছেলে মেয়েদেরকে দেখাশোনা করার জন্য। তাছাড়া আমার তো একা এ বাড়িতে থাকতে খারাপ লাগবে। আর এদিকে আমার বাপের বাড়ির কেউ জানেই না আসিফের দ্বিতীয় বিয়ের কথা, আর আমি জানানোরও প্রয়োজন মনে করিনি, কারণ আমি চাই না যে কেউ আমার সংসার নিয়ে সমালোচনা করুক। আর এমন তো না যে আমি আমার সংসার ছেড়ে চলে যাচ্ছি। আমার মার বয়স হয়েছে, এই বয়সে এমন কথা শুনলে অনেক কষ্ট পাবে। আমি ডায়েটিশিয়ানের কথা মতো চলা শুরু করলাম। উনি আমাকে খাওয়া দাওয়ার ঘুমের একটা লিস্ট করে দিয়েছে। আমাকে 2 মাসেই 10 কেজি ওজন কমাতে হবে। নিজের জন্য কিছু কেনাকাটা করলাম, ভালো মানের স্কিন প্রোডাক্ট কিনলাম। অনেকদিন পর আজ একটু পার্লারে গেলাম, চুলের একটা অন্যরকম কাট দিলাম। দেখলাম নিজের কাছে অনেক ভালো লাগছে। ভালো মানের একটা ফেসিয়াল করলাম। শুনলাম আসিফ নাকি 3 মাসের জন্য হংকং যাচ্ছে অফিসের কাজে, আর দেশে ফিরেই নাকি সে বিয়েটা করবে, আর টাকা নাকি প্রতি মাসে আমার ব্যাংকে চলে আসবে। কথাগুলো আমাকে মেসেজ দিয়ে পাঠিয়েছে। আমি শুধু মেসেজের রিপ্লাই হিসেবে হুঁ লিখে দিলাম। অন্যবার অফিসের কাজে বাইরে যাবার সময় আমি ওর ব্যাগ গুছিয়ে দিই, ওর পাশে বসে কান্না করি, মন খারাপ করি। এইবার কোনো কিছুই করলাম না। ওকে নিয়ে আমি আর ভাবতে চাই না। ছেলে মেয়েদেরকে নিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। প্রতিদিন বিকালে নিয়ম করে হাঁটতে চাই। ইদানিং ঘুমও হচ্ছে ভালো। খেয়াল করলাম ফেসের গ্লোটা যেন বেড়েছে। এখন আমি সময় মতো সবকিছু করার চেষ্টা করি, নামাজ, খাওয়া, ঘুম। ইদানিং আমার ছেলে মেয়েরাও আমাকে বলে আম্মু তোমাকে অনেক সুন্দর লাগছে। তখন আমি আমার ছেলে মেয়েদেরকে জড়িয়ে ধরে বলি আমার চেয়ে তোমরাও অনেক সুন্দর। এরই মধ্যে 2 মাস কেটে গেছে। এখন আমি বাসার মধ্যে সুন্দর সুন্দর 3 পিস আর শাড়ি পরে থাকি। নিজেকে সবসময় পরিপাটি করে রাখি। একদিন তো পাশের বাসার ভাবি বলেই ফেললো, ভাবি ইদানিং আপনি একটু বেশি সুন্দর হয়ে যাচ্ছেন, আপনি বেশ শুকাই গেছেন, কিভাবে আমাকেও একটু বলুন। আমি শুধু তাকে উত্তর দিলাম আগে শুধু নিজেকে ভালোবাসুন, ব্যাস এতটুকুই। আগে নিজেকে
ভালোবাসতে শিখুন, তখন দেখবেন আপনিও সুন্দর হয়ে গেছেন। ভাবি আমাকে উত্তর দিল, কি যে বলেন ভাবি আপনি, আগামাতা কিছুই বুঝলাম না। নিজেরা ছেলে মেয়েদের ছবি তুলে ননদের কাছে পাঠালাম। আমি জানি ননদ ছবিগুলো সব তার ভাইয়ের কাছে পাচার করবে, আর আমিও চাইতাম আমার ননদ তার ভাইয়ের কাছে ছবিগুলো পাঠাক, আর তাই হলো। প্রায় 2.5 মাসের মাথায় আসিফ আমাকে মেসেজ দিল, কেমন আছো অনু? এই মেসেজটা পেয়ে আমার ভেতর থেকে কেমন যেন একটা ছলাৎ করে উঠলো। আমি উত্তর দিলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসিফ আবারও লিখলো, এতদিন হংকং এ এলাম, কই একবারও তো জিজ্ঞেস করলে না আমি কেমন আছি, বেঁচে আছি নাকি মরে গেছি। তখন আমি লিখলাম, আমি খবর না নিলে কি হয়েছে, তোমার খবর নেওয়ার লোক তো অনেক আছে, আর আমি তোমার কাছে এতটাও গুরুত্বপূর্ণ কেউ হয়ে যায়নি যে আমার খবর নেয় আর না নেয় তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এভাবেই কাটতে লাগলো আমার দিনকাল। বিকালে হাঁটতে যাওয়া, নিয়ম করে নামাজ পড়া, ছেলে মেয়েদের নিয়ে ছুটির দিনে ঘুরতে যাওয়া। একদিন তো পর্দার পাড়ে ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরতে গেলাম। অনেক সুন্দর সময় কাটিয়েছি আমরা। আগে তো স্বামীর হাতে পায়ে ধরা লাগতো, নিয়ে যাও নিয়ে যাও। এরই মাঝে শুনলাম আসিফ নাকি দেশে এসেছে।